লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব নিয়ে আলোচনা হবে এবং প্রত্যেকটা ভাবের অষ্টম ভাবের ভাব নিয়ে আলোচনা হবে। আমি দুটো আলোচনা করব আজকে সংক্ষেপে, বেশি সময় দেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে আলোচনা করবো, রেকর্ডিং হচ্ছে দিয়ে দেব। তো ভাব নিয়ে এই যে ডিটেলসে আমি বলছি, এই ভাব নিয়ে ভাবনা অবশ্যই করতে হবে। আমাদের এই ভাবের ভাবনাটা করি না বলে আমরা সঠিক প্রেডিকশন করতে পারি না। আমরা প্রেডিকশন করার সময় কোন ভাবের সঙ্গে কোন ভাব যোগ করতে হয়, কখন করতে হয়, কার কানেকশন কার সঙ্গে করতে হয় বুঝতেই পারি না। শুধু ভাব সম্পর্কে ভাবের ভালো ধারণা থাকে না বলেই প্রবলেমটা হয়। এবার বিষয়টা হচ্ছে যে অষ্টম ভাব, লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ভাবের অষ্টম ভাব নিয়ে আলোচনা হবে। তো লগ্ন সাপেক্ষে যে অষ্টম ভাবকে আমরা আয়ু ভাব বলি। আয়ু বলা হয়। আয়ু মানে কি? আয়ু মানে হচ্ছে লংজিভিটি। সেটা আবার কি জিনিস? আমরা খাস বাংলায় বলি টেকসই। কতদিন টিকে থাকবে সেটাকে টেকসই বলে। যতদিন টিকে থাকবে মানে তার লাইফ থাকবে, সে যতদিন বেঁচে থাকবে, সেই বেঁচে থাকার দিনগুলি পরিমাণ, ওইটা হচ্ছে তার লংজিভিটি বা আয়ু। এটা অষ্টম ভাব কাউন্ট করে থাকে। অর্থাৎ অষ্টম ভাব হচ্ছে জীবনের ইতি টেনে দেয়। সে বলে দেয় তোমার জীবন এখানে শেষ, কারণ ওকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। লগ্ন বলে দেয় তোমার জীবন এখান থেকে শুরু, আর অষ্টম বলে দেয় তোমার জীবন এখান থেকেই শেষ। এই জন্য অষ্টম ভাব যখনই আসে তাদের সঙ্গে কানেক্ট হয়ে যায়, যার অষ্টম তার একটা দুশ্চিন্তা বেড়ে যায়, বোধহয় আমার শেষ। কিন্তু সে তো আপনার ক্ষতি করে না, সে তো আপনার ডেস্টিনি পয়েন্টটা টেনে দেয়। আপনার সমাপ্তি কোথায়, আপনার যাত্রার সমাপ্তি কোথায়? আপনি যাত্রা করেছেন লগ্ন থেকে, যাবেন কোন পর্যন্ত সেটা অষ্টমের মধ্যে রয়েছে, ফুল স্টপ। অষ্টম হচ্ছে ফুল স্টপ। শিয়ালদা থেকে কৃষ্ণনগর গাড়ি যাবে, শিয়ালদা থেকে ছেড়েছে যাবে কৃষ্ণনগর পর্যন্ত। শিয়ালদা হচ্ছে লগ্ন ভাব, আর কৃষ্ণনগর শেষ স্টেশন, ওটা হচ্ছে তার ডেস্টিনি পয়েন্ট, অষ্টম ভাব। তো বুঝতে হবে অষ্টম ভাব কোনো খারাপ ভাব না, কিন্তু খারাপ কেন? ওই যে শেষ সময় ওটা শুনলে আমাদের আটকে উঠি, আমরা বোধহয় শেষ হয়ে গেল। আমি দেখেছি আমাদের জ্যোতিষে অনেক মানুষ আছে, আমরা আয়ু নির্ধারণ করে দিই যে এত বছর বাঁচবা। আমি একটা মহিলাকে বলেছিলাম যে 52 বছর বাঁচবা, 52 থেকে 53। তো ওর যখন 50 বছর বয়স, তখন ওর শরীর খারাপ হতে শুরু করেছে। তা আমি ওর জন্মছক দেখে দেখলাম না, শরীর খারাপের তো জায়গা নেই। শরীর খারাপ হচ্ছে কেন? তাহলে শরীর খারাপ তো হওয়ার কথা না, দশা গোচর খুব ভালো, তথাপি তার শরীর খারাপ।
তা আমি জিজ্ঞাসা করলাম যে শরীর খারাপ কেন হচ্ছে? তা ওর মা বলছে মা টেনশন করছে। তা আমি মেয়েটাকে বললাম টেনশন করছে কেন? বলে না আপনি বলে দিয়েছেন 52 বছর বাঁচবে, তো মার বয়স তো 50 বছর। তো মা বলছে সব গুছিয়ে টুচিয়ে রেখে যায়, কদিন পরে তো থাকবো না, আপনার কথার উপর বেশ করে এখন উনি ভয় পাচ্ছে। এই যে যখন জীবনের অন্তিম সময় চলে আসে তখন তার অবস্থা কি হয় বুঝতে পারছেন আপনি? যারা জেল হাজতে রয়েছে তাদের জজ বা বিচারক বলে দিয়েছে যে আগামী শুক্রবার তোমার ফাঁসি হবে সকাল 8টার সময়। আগামী শুক্রবার, মনে করেন আজকে বৃহস্পতিবার, রায় দিয়েছে আগামী শুক্রবার সকাল 8টার সময়, না আজকে মনে করেন শনিবার দিন মনে করেন। তো ওই জাতকের ওই রায় শোনার পরে শনিবারের দিনও দুটো খেয়েছে, রবিবারের দিনও দুটো খেয়েছে, কিন্তু যত দিন যাচ্ছে তার ঘুম আর খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন তো বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের সময় কি অবস্থা তার, একটু চিন্তা করেন তো ব্যাপারটা কি পরিস্থিতি, কি পরিস্থিতি তার। এখন শুক্রবার 8টার সময় তার ফাঁসি কাঠে ঝোলানো হবে, ফাঁসি দেওয়া হবে। হঠাৎ করে উপর থেকে পারমিশন এসেছে যে ওর আর ফাঁসি হবে না, ও মুক্ত হয়ে গেছে। বলেন এই যে মাঝখানে যে টেনশন, এই টেনশনটা কে দিল? বিচারক যখন বলেছে যে তোমার ডেস্টিনি পয়েন্ট এটা, বিচারক হচ্ছে অষ্টম পতি, যে তোমার ডেস্টিনি পয়েন্ট এটা, তুমি আর বাঁচতে পারবা না, ওইখানেই খতম তোমার জীবন, তোর তো প্রাণ শুকিয়ে যাচ্ছে। অথচ আমরা হামেশায় কত মানুষ কত জীবন চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে, হঠাৎ মরে যাচ্ছে, এগুলো হয়। তা আমি বলছি অষ্টম পতি কোনো খারাপ কাজ করে না, বিচারক খারাপ কাজ করে নাই, বিচারক তো রায় দিয়েছে, ও কি মারতে যাবে? থরি, ও মারতে যাবে না, বিচারকের কাজ বিচারক করেছে, অষ্টমপতির কাজ অষ্টমপতি করে। কিন্তু বিষয়টা হচ্ছে তাহলে মারেটাকে, মানে হচ্ছে অষ্টম ভাবকে যে ক্ষতি করে, অষ্টম ভাবকে যে ক্ষতি করবে সে মারে। তো অষ্টম ভাবকে কে ক্ষতি করে? ক্ষতির জায়গা হচ্ছে 12 নম্বর ভাব। তাহলে অষ্টমের 12 নম্বর ভাবটা কি? অষ্টমের 12 নম্বর ভাব হচ্ছে সপ্তম ভাব। এই জন্য সপ্তম ভাব হচ্ছে অষ্টম ভাবকে নাশ করে, এই কারণে সপ্তম ভাবকে বলা হচ্ছে অষ্টম ভাবের, মানে সপ্তম ভাবকে বলা হচ্ছে আয়ুর নাশ ভাব, অর্থাৎ মারক ভাব। মারক কথাটা কোথা থেকে আসছে? যে আয়ু নাশ করে সেই তো মারক, আয়ু খতম করে। আয়ু খতম করে মানে যে যার দায়িত্ব বলেছে যে এই জগৎ থেকে ওকে তুলে নাও, সে তখন তুলে নেবে। তো প্রত্যেকটা ভাবের দ্বাদশ ভাব তো তার ক্ষতি করে, প্রত্যেকটা ভাবের দ্বাদশ ভাব। এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনি হিসাব করে দেখেন প্রত্যেকটা ভাবের দ্বাদশ ভাব সেই ভাবের ক্ষতি করে দেয়।
তো অষ্টম ভাব হচ্ছে আমি এই পৃথিবীতে কতদিন টিকে থাকবো তার ভাব। সুতরাং যদি অষ্টমপতি বলশালী হয়, অষ্টমপতি যদি বলশালী হয়, তাহলে অষ্টম ভাবের শক্তি বেড়ে গেল, দৃঢ়তা চলে আসলো, তাহলে আপনার টেকসই তো বেড়ে গেল, আপনার আয়ু তো বেড়ে গেল। সপ্তমপতি তো সহজে সেটাকে নাড়াতে পারবে না, কারণ অষ্টমপতি বলশালী। অষ্টমপতি বলশালী, অষ্টমপতি শুভ, অষ্টম ভাব শুভ, তাহলে জাতকের আয়ু তো সহজে কমবে না, যথেষ্ট বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের আয়ুটা কখন ছোট হয়, কখন ছোট হয় দেখতে হবে। অষ্টম ভাব, অষ্টম ভাবপতি, প্রথমে দেখতে হবে অষ্টম ভাবপতি বলশালী কিনা। যাদের দুর্বল আছে অষ্টম ভাবপতি, অষ্টম ভাবপতি কি করে দুর্বল থাকে? অষ্টম ভাবপতি কোথায় বসে রয়েছে, তার শত্রু ঘরে না মিত্র ঘরে সেটা দেখতে হবে, কাদের সঙ্গে বসে রয়েছে, তাই না? সে পীড়িত না শুভ সেটা দিয়েই তো হয় তার বলাবল। তো অষ্টমপতি বলশালী হলে আয়ু বাড়বে। অষ্টমপতি যদি শুভ হয় তাহলে অষ্টম ভাবটাকে সে ভালোভাবে পরিচালনা করতে পারবে, আয়ুটা তাহলে ভালো হবে। আর যদি অষ্টম ভাব শুভ হয়, শুভ হয় বলতে শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ দৃষ্টি দেয়, নৈসর্গিক শুভ গ্রহ, ভালো, এটাতে ভালো লক্ষণ। সুতরাং অষ্টম ভাবপতি যদি দুর্বল হয়, অষ্টম ভাবপতি যদি অশুভ হয়, অষ্টম ভাব যদি অশুভ থাকে, তাহলে তার তো মরণ তাড়াতাড়ি হবে। আমরা আয়ু বিচার করছি না, আয়ু বিচারের অনেক জায়গা আছে, কিন্তু এটুকু তো বলতে পারি যে অষ্টম ভাবপতি কেমন আছে, অষ্টম ভাবটা কেমন আছে। যদি খারাপ থাকে, অন্তত খুবই খারাপ থাকে, তাহলে সর্বনাশ, আয়ু তো বাড়বে না। আচ্ছা, অষ্টম ভাবের মধ্য থেকে আমরা টেকনোলজি বিচার করি, টেকনিক মানে কি বলবো, প্রযুক্তিবিদ্যা, গুহ্যবিদ্যা, হিডেন এডুকেশন যাকে বলি। মানে গুপ্ত জ্ঞান, যেমন জ্যোতিষবিদ্যা, লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব থেকে আমরা এগুলো বিচার করি। আমরা অষ্টম ভাব থেকে আমাদের জীবনের শেষ অবস্থা বিচার করি, অন্তিম অবস্থা বিচার করি, অর্থাৎ মৃত্যুকালে জাতকের অবস্থা কেমন হবে, কারণ ওখানে তো তার শেষ হচ্ছে, মৃত্যুকালীন পরিস্থিতি বিচার করে। কিভাবে মৃত্যু হবে সেটা না, মৃত্যুকালীন পরিস্থিতিটা কেমন হবে সেইটা বিচার করে, কারণ ও তো মারবে না, ও পরিস্থিতিটাকে স্বীকার করে, কারণ ওটা তো বলছে যে এইটা তার শেষ অবস্থা, এখানেই এসে জীবন থেমে যাবে। তার মানে
অন্তিম অবস্থা। সেই অষ্টম ভাব হচ্ছে হঠাৎ প্রাপ্তির ভাব। হঠাৎ প্রাপ্তির ভাব। অষ্টম ভাব সেকেন্ড হাউসের সপ্তম ভাব। আমরা সপ্তম ভাবকে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতার ভাব। দ্বিতীয় ভাব যদি আমার নিজের অর্থ হয়, নিজের রোজগার করা অর্থ হয়, তাহলে অষ্টম ভাবটা কার অর্থ? এটা হচ্ছে আমার বিনা পরিশ্রমে আমি যে অর্থটা পাই, সেই ভাব ওটা অষ্টম ভাব। অর্থাৎ অন্যের অর্থ, অপরের অর্থ আমি যদি পাই, বিনা পরিশ্রমে কোনো অর্থ পাই, সেটা অষ্টম ভাব থেকে এসেছে। লটারির টিকিট পেল এক ভদ্রলোক, ও কি পরিশ্রম করেছে? ও লটারির টিকিটে অতগুলো টাকা পেয়েছে। কোনো পরিশ্রম করেছে? ও করেনি। তাহলে ওই লটারির টিকিটটা সে পেয়েছে, টাকাটা পেয়েছে। এই টাকাটা যে পেয়েছে সে তো পেয়েছে, লাভবান হয়েছে। লগ্নপতি লাভবান হয়ে গেছে, জাতক লাভবান হয়ে গেছে, জাতক তো পেয়েছে। ভাই টাকাটা কারুর কাছ থেকে ছিল তো, কারুর কাছে ছিল তো, তার কাছ থেকে এসেছে। আমরা যে দান ধ্যানের কথা বলি, উপহার সামগ্রী দান ধ্যান করে, এটা অষ্টম ভাব থেকে এসছে। বিনা পরিশ্রমে যে সম্পদ আপনি পাবেন, বিনা পরিশ্রমে, সেই অর্থটা অষ্টম ভাবের মধ্যে রয়েছে। চলে আসি থার্ড হাউস। তৃতীয় ভাবের অষ্টম ভাব লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবের ষষ্ঠ ভাব। তৃতীয় ভাবের ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে পরিশ্রমের ভাব। ইন্দ্রিয় চেতনার ভাব। ইন্দ্রিয় চেতনার ভাব হচ্ছে ষষ্ঠ ভাব। ইন্দ্রিয় চেতনা মানে কি? ইন্দ্রিয় চেতনা শব্দের অর্থ কি? যেখানে যেখানে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। ব্যবহার মানে কি? আমরা বলি তার উদ্দেশ্য পূরণের জন্য যে মেহনত, চেষ্টা, সেটা, এটা ষষ্ঠ ভাব। তো এই ষষ্ঠ ভাবটা, যে কোনো ভাবের ষষ্ঠ ভাব হচ্ছে তার ব্যবহারিক ভাব।
ব্যবহার মানে কার্যকারিতা, আর এই ভাবটা কিন্তু স্বাধীন নয়, পরাধীন। আপনি একটা পোশাক কিনেছেন, আপনি যখনই পোশাকটাকে ব্যবহার করবেন, তার মানে পোশাকটা ব্যবহৃত হলো, তার মানে পোশাকটার ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট হয়ে গেছে। পোশাকের ষষ্ঠ ভাবটা অ্যাক্টিভেট হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার। তাহলে থার্ড হাউসের ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, আমরা থার্ড হাউস থেকে কি বিচার করেছি? আমরা থার্ড হাউস থেকে বিচার করেছি আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম, আমাদের প্রতিবেশী, আমাদের কমিউনিকেশন, এগুলো আমাদের কামনা বাসনা। তো এই যে থার্ড হাউসের যে বিষয়গুলি বলছি, এই বিষয়গুলিকে যখন ব্যবহার করা হবে, সেটাই অষ্টম ভাবের মধ্যে রয়েছে। তার মানে তৃতীয় ভাব থেকে আমরা আমাদের ছোট ভাই বিচার করি, এবার আপনার অষ্টম ভাবের মধ্যে মনে করেন আপনার দশমপতি আর তৃতীয়পতি গিয়ে হাজির। অষ্টম ভাবের মধ্যে দশমপতি গিয়ে হাজির, তৃতীয়পতি গিয়েও হাজির। এর মানে কি? তাহলে তৃতীয়পতির অষ্টম ভাব, তৃতীয়পতির কে হয়? ষষ্ঠ ভাব। তাহলে জাতকের যে ভাই বোন আছে, তার তো ওটা পরিশ্রমের জায়গা, ব্যবহারের জায়গা। অর্থাৎ জাতক ছোট ভাইকে ওখানে ব্যবহার করতে পারবে, ছোট ভাইকে যেমন ভাবে বলবে, ছোট ভাই তেমন করেই শুনবে, তার ব্যবহারিক জায়গা। অর্থাৎ এক্ষেত্রে জাতক যখন অষ্টম ভাবের কর্ম করবে, তার ছোট ভাই তাকে সাহায্য করবে বা তার ছোট ভাইকে সে ব্যবহার করতে পারবে। বলে না যে অমুক লোকটা আমার ছোট ভাইকে ব্যবহার করছে, তাহলে যে ব্যবহৃত হচ্ছে তারই তো ষষ্ঠ ভাব সেটা। তাহলে বলেন ষষ্ঠ ভাব স্বাধীন ভাব না পরাধীন ভাব? বলেন একটু, বলেন স্বাধীন ভাব না পরাধীন ভাব? তাকে তো ব্যবহার করা হচ্ছে, তাহলে তার কি স্বাধীনতা থাকলো? না তো। পরাধীন ভাব। আর এই পরাধীন ভাবের জন্যই তো আমরা ষষ্ঠ ভাবকে দাসত্ব ভাব বলে থাকি। সেবা, চাকরি, কেউ একজন অর্ডার করবে, আমি সেটা করব। এটা হচ্ছে ষষ্ঠ ভাব।
ব্যবহারিক ভাব। আপনার ষষ্ঠপতি যদি দুর্বল থাকে, আপনার ষষ্ঠ ভাব যদি পীড়িত থাকে, তাহলে আপনি ব্যবহৃত হতে পারবেন না। মনে করেন অষ্টম ভাব আপনার খারাপ, অষ্টম পতিও দুর্বল আছে, অশুভ আছে, তাহলে আপনি কাকে ব্যবহার করতে পারবেন না? আপনার থার্ড হাউসকে ব্যবহার করতে পারবেন না। আপনার প্রতিবেশীরা ব্যবহার করতে পারবেন না, প্রতিবেশীরাও কথা শুনবেন আপনার। আপনার ভাই ব্রাদার কথা শুনবে না, ব্যবহার হবে না, তাদেরকে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার সাহসিকতার অভাব ঘটবে, সাহসটাকেও ব্যবহার করতে পারছেন না। এখানে নেটওয়ার্কের প্রবলেম শুনতে পেলাম না, একবার বলবেন? আমি বলছি, আপনি শুনতে থাকেন। থার্ড হাউসের ষষ্ঠ ভাব হচ্ছে অষ্টম ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে অষ্টম ভাব। আমরা বলি থার্ড হাউস থেকে হাত বিচার করা হয়, ভালো কথা, কিন্তু অষ্টম ভাব আপনার খারাপ, অষ্টম পতি খারাপ। তাহলে বলেন, আপনি কোনো কর্ম করতে গিয়ে হাতকে ব্যবহার করতে পারবেন? পারবেন কি? পারবেন না। থার্ড হাউস যতই ভালো, অষ্টম ভাব যদি খারাপ হয়ে পড়ে, কারণ অষ্টম ভাবের অধিপতি যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আপনি হাত দিয়ে যখনই কাজ করতে যাবেন, আপনার হাতের মধ্যে প্রবলেম চলে যাবে, অটোমেটিক্যালি হবে। যদি কারোর অষ্টম ভাবের দশা চলে এবং তার অষ্টম ভাব যদি অশুভ হয়, অষ্টম পতি যদি খারাপ থাকে, আমি গ্যারান্টি সেই সময় তার দুই হাতের মধ্যে প্রবলেম আসবে, কারণ থার্ড হাউসের ব্যবহার হবে না, আসবেই আসবে প্রবলেম। চলে আসি চতুর্থ ভাব। চতুর্থ ভাবের চতুর্থ ভাবের সৃষ্টি ভাব, পঞ্চম ভাব হচ্ছে অষ্টম ভাব। চতুর্থের মধ্যে যা আছে তার থেকে সৃষ্টি হবে, জন্ম লাভ করবে। আপনি বলেন, চতুর্থের মধ্যে যদি সুখ থাকে, আমরা সুখের সময় যা কিছু জন্ম দিই সবই কিন্তু অষ্টমের মধ্যে সীমাবদ্ধ। এবার চতুর্থ থেকে আমরা সুখ বিচার করি, চতুর্থ থেকে আমরা তো সুখ বিচার করি। তাহলে অষ্টম ভাব হচ্ছে সুখের থেকে সৃষ্টি, ওটা সুখের থেকে সৃষ্টি ভাব। চতুর্থ থেকে মোক্ষ বিচার করা হয়, অষ্টম থেকেও মোক্ষ বিচার করা হয়, কারণ ওটা চতুর্থের থেকেই জন্ম নেয়। আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার কি বলছে, অষ্টমের মধ্যে সুখ কোথায়? সুখ আছে না, চতুর্থের মধ্যে সুখ আছে, অষ্টমের মধ্যে যা আছে সুখের থেকেই তো জন্ম নিয়েছে।
ওর থেকেই জন্ম নিয়েছে। আপনার চতুর্থ ভাব ভালো, চতুর্থ ভাব যদি ভালো হয় তাহলে আপনার অষ্টম ভাবটা, ভাবের মধ্যে কিছু ভালো কিছু সৃষ্টি হবেই হবে। আর অষ্টম ভাব যদি শুভ হয় তাহলে বুঝতে হবে যে আপনার সুখ আছে কপালে। আমরা বলি না লটারির টিকিট বেঁধে গেছে, 2 কোটি টাকা বেঁধেছে, তো টাকাটা কোথা থেকে আসলো? অষ্টম থেকে আসলো। পরের টাকা, বিনা পরিশ্রমের টাকা চলে আসলো অষ্টমে, ভালো কথা। তা আপনার তো এখন সুখ হবে না দুঃখ হবে, কষ্ট হবে? বলেন। আপনার তো সুখই হয়ে গেল, তা আপনার সুখ হলো কেন? আপনার সুখ হলো কেন? মনে রাখবেন, অষ্টমের থেকে আমরা যে সুখটা পাই, যে আনন্দটা পাই, সেটা চতুর্থের থেকে পাই। অষ্টমটা আসলো কোথার থেকে? অষ্টমের জন্ম নিল কোথার থেকে? তাহলে অষ্টমের উৎসটা খোঁজেন। চতুর্থ ভাব, অষ্টমের উৎস ভাব, নবম ভাব, ভাগ্য ভাব। চতুর্থ ভাবের মধ্যে যা কিছু থাকে, চতুর্থ ভাব যদি ভালো হয় অষ্টম ভাবটা অনেক সময় ভালো ক্রিয়েট করে। চতুর্থ ভাব যদি খারাপ হয় অষ্টম ভাবটা খারাপ হয়ে পড়ে। আপনি যদি সুখে থাকেন আপনার আয়ুটা অনেক সময় ভালো দেওয়ার চেষ্টা করে, তবে এ জন্মে না, আগামী জন্মে। আপনার অষ্টম ভাব যদি ভালো থাকে বুঝতে হবে যে গত জন্মে আপনি সুখে ছিলেন, তাই এই জন্মে তা আপনার আয়ু বেড়ে গেল। আপনার অষ্টম ভাব যদি খারাপ থাকে বুঝতে হবে যে গত জন্মে আপনি সুখে ছিলেন না, মোটেই সুখে ছিলেন না, তাই এই জন্মে আপনার আয়ু বৃদ্ধি হয়নি। বোঝেন? তাহলে আপনার চতুর্থ ভাবকে সর্বদা ভালো রাখার দায়িত্ব। চতুর্থ ভাব যদি ইহজন্মে আপনি ভালো রাখেন তাহলে আপনার কি হবে? পরবর্তী জন্মে আপনার আয়ু অন্তত পক্ষে বেড়ে যাবে, আয়ু বাড়বেই বাড়বে। দেখেন কিভাবে খেলাটা চলছে, কিভাবে ফলাফল চলছে। চতুর্থ ভাবের থেকে আমরা পড়াশোনা বিদ্যা বিচার করি, বিদ্যা। তো এই বিদ্যা থেকে জন্ম নেয় যে বিদ্যা সেটা হচ্ছে গুহ্য বিদ্যা বা টেকনিক্যাল জ্ঞান। ওটা অষ্টম ভাবের মধ্যে, অষ্টম ভাবের মধ্যে আসক্তি থাকে, আসক্তি, এক ধরনের আসক্তি থাকে, যে আসক্তিটা সুখের থেকে জন্ম নেয়। পঞ্চম ভাব, পঞ্চম ভাবের কে হয়? অষ্টম ভাব। পঞ্চম ভাবের আশ্রয় ভাব, ফোর্থ হাউস। পঞ্চমের শেল্টার ভাব, সুখ ভাব, পঞ্চমের সুখ ভাব। আপনার অষ্টম ভাব ভালো, তার মানে আপনার আয়ু বেড়ে গেল।
পঞ্চম মানে পিতার জায়গা, সন্তানের জায়গা। তাহলে সন্তানের কি হলো? সুখ হয়ে গেল। আর অষ্টম যদি খারাপ থাকে তাহলে জাতক তো আগে মরবে, তাহলে তার সন্তানের সুখ কি বাড়লো না কমলো? সন্তানের সুখে গন্ডগোল ঘটলো, কারণ ওটা পঞ্চমের চতুর্থ ভাব। মনে রাখতে হবে আমাদের যে বুদ্ধি, ওই বুদ্ধিটা যাকে আশ্রয় করে বেড়ে ওঠে সেটা কিন্তু অষ্টম ভাব। অষ্টম ভাবকে নির্ভর করে পঞ্চম ভাব গড়ে ওঠে। আপনার বুদ্ধি অষ্টম ভাব ভালো হলে আপনার বুদ্ধি ভালো হয়ে যাবে, অটোমেটিক বুদ্ধি হবে। যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করে এই জন্য তাদের জ্যোতিষ হওয়ার পরে তাদের বুদ্ধি বেড়ে যায়, তাদের আদেশ উপদেশ দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। কেন বাড়ে? আদেশ উপদেশ দেওয়ার ক্ষমতা পঞ্চম ভাবের মধ্যে আমরা রয়েছে। পঞ্চম ভাবের মধ্যে রয়েছে। তো অষ্টম ভাবের ভাব যদি ভালো হয় অটোমেটিক্যালি পঞ্চম ভাব ভালো হয়ে পড়ে। কেন ভালো হয়ে পড়ে? কারণ পঞ্চম ভাব হচ্ছে অষ্টমের দশম ভাব। দশম মানে বিকাশ, সম্মানের জায়গা। সুতরাং আপনার পঞ্চম ভাবের উপর ডিপেন্ড করছে আপনার জ্যোতিষটা কত দূর যাবে, কত দূর যাবে, কত দূর ছড়াবে, ওটা ডিপেন্ড করছে আপনার পঞ্চম ভাবের উপরে। সুতরাং কোনো জ্যোতিষের পঞ্চম ভাব ভালো হওয়া দরকার। যারা জ্যোতিষ লাইনে আছে বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে না, তাদের পঞ্চম ভাব যদি ভালো হয় তাহলে অষ্টমের সম্মান সে পায়। কারণ অষ্টমের বিকাশ ভাব হচ্ছে পঞ্চম ভাব। বিকাশ মানে কি জানেন? বিকাশ মানে হচ্ছে পরিচিতি। আপনি অ্যাস্ট্রোলজি রূপে কেমন ভাবে পরিচিতি হবেন মানুষের কাছে সেটা আপনার পঞ্চম ভাব বলে দেবে। আপনার পরিচিতি জায়গা, আপনাকে জ্যোতিষ রূপে সম্মান দেবে মানুষ কোন ভাবের দ্বারা? পঞ্চম ভাবের মধ্যে দেখতে হবে পঞ্চম ভাব কেমন আছে। ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাবের থার্ড হাউস। ষষ্ঠ ভাবের শক্তি ঘর একটা। থার্ড হাউস থেকে আমরা শক্তি সামর্থ্য বিচার করি, তো সেটা ষষ্ঠ ভাবের মধ্যে যদি চোর থাকে
তাহলে চোরের হাতের ক্যাপাসিটি তো অষ্টমের মধ্যে রয়েছে। আপনার অষ্টম ভাব ভালো, অষ্টম পতি ভালো, সুতরাং চোরের হাত যশ ভালো হবে, হাত খারাপ হবে না। অর্থাৎ আপনার চুরি চামারি কম হবে। কিন্তু অষ্টম ভাব যদি খারাপ হয় তাহলে আপনার চুরি চামারির পরিমাণটা বেশি হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এক একটা ছোট ছোট কথা বলছি, আপনারা ভেবে নেবেন। আর এটা হচ্ছে সপ্তমের দ্বিতীয় ভাব। সপ্তমের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে আমরা কি করি? পুষ্টি ভাব করি। বিবাহিত জীবনের যে পুষ্টি, সেটা ডিপেন্ড করে অষ্টম ভাবের উপরে। অষ্টম ভাব যদি খারাপ হয় কারোর, বিবাহিত জীবন ভালো হতে চায় না, একটু ডিফেক্ট হয়ে পড়ে, তার পুষ্টিহীনতায় ভুগবে। কে কে পুষ্টিহীনতায় ভুগবে? সপ্তম ভাব। যদি অষ্টম ভাব খারাপ থাকে, আপনার সপ্তম ভাবের মধ্যে প্রবলেম আসবে, পুষ্টিহীনতায় ভুগবে, অর্থাৎ বিবাহের পুষ্টিহীনতায় ভুগবে। বিবাহটা বেশ হৃষ্টপুষ্ট হবে না, ওয়াইফের শরীর স্বাস্থ্যের জায়গায় প্রবলেম চলে আসবে। প্রবলেম বলতে কি, শুনবেন, অষ্টম ভাব যদি খারাপ হয়, শুনতে থাকবেন, আপনার স্ত্রী বা আপনার স্বামী ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হয়েছে, আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, দুধ খেতে পেতাম না, খাবার খেতে পেতাম না, প্রবলেম চলে আসছে। যদি অষ্টম ভাব খারাপ হয়, পরিষ্কার কথা, কারোর অষ্টম ভাব যদি খারাপ হয়, আমি দেখেছি বিবাহিত জীবনে আপনার স্পাউস, শুনবেন আপনার স্পাউসের কাছে বলবে, আমার ছোটবেলা খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। এটা হচ্ছে ব্যাপার। তবে এটা নবমের দ্বাদশ ভাব কিন্তু, আর নবমের দ্বাদশ ভাব হওয়ার জন্য অষ্টম ভাবকে মুখ্য ভাব বলা হয়েছে। নবমটা কি? নবম হচ্ছে আমাদের ভোগের জায়গা। ভোগ কি? আপনি কিছু চাইলে যে দেয়, সেটা হচ্ছে নবম ভাব। ও চায় আপনি এই জগতে অনেকদিন টিকে থাকুন, ভোগ করুন অনেক কিছু। জন্মেছেন ভোগ করবেন না? ভোগ করার জন্যই তো জন্মেছেন। গত জন্মের কর্মফল ভোগ করার জন্যই তো আপনি জন্মেছেন। তো নবম ভাব সেই ভোগ করার জায়গাটা দেয়, কিন্তু অষ্টম ভাব সেই ভোগটাকে নাশ করে। ভোগ করতে দেয় না, ভোগটাকে নষ্ট করে। দশম ভাবের একাদশ ভাব। দশম ভাবের একাদশ ভাব, একাদশ ভাব মানে কি? সফলতার ভাব। তাহলে দশম হচ্ছে কর্মের জায়গা।
দশম হচ্ছে সম্মানের জায়গা, তো তার একাদশ ভাব। একাদশ ভাব মানে হচ্ছে সাফল্যের ভাব, পরিপূর্ণতা, পরিপূর্ণতা, সম্পূর্ণতা বলি। অধিকার ভাব, যদি কারোর অষ্টম ভাব ভালো হয়, অষ্টমপতি সবল হয়, তাহলে সে দেখবেন নিজের ইচ্ছা মতন কর্ম করতে পারে। ইচ্ছা মতন কেন? কারণ অধিকার চলে আসে তার, এটা অধিকার ভাব। প্রাপ্তি ভাব, কার প্রাপ্তি? কর্মের প্রাপ্তি, সম্মানের প্রাপ্তি। আপনার সম্মান, আপনার সম্মান আপনার সম্মানের প্রাপ্তি ঘটবে, সফলতা হবে অষ্টম ভাবের উপর। একাদশ ভাবের দশম ভাব, একাদশ ভাবের দশম ভাব, অষ্টম ভাব। দশম হচ্ছে বিকাশের জায়গা, সম্মানের জায়গা, আর একাদশ হচ্ছে বড় ভাই বোন। সুতরাং বড় ভাই বোনের সম্মান রয়েছে অষ্টম ভাবের উপর। অষ্টম ভাব যদি আপনার ভালো হয়, তাহলে দেখবেন আপনার বড় ভাই বোনকে আপনি সম্মান দিচ্ছেন, আপনার কাছ থেকে সম্মান পাবে সে। বন্ধু বান্ধব, পরিচিত সার্কেল, এদের সঙ্গেও সম্পর্ক ভালো হয় যদি অষ্টম ভাব ভালো থাকে। দ্বাদশ ভাবের নবম ভাব, তাই তো? দ্বাদশের নবম ভাব উৎস, দ্বাদশের উৎস। দ্বাদশ মানে তো খরচ, ব্যয়। সেই দ্বাদশ ভাবের উৎস ভাব হচ্ছে অষ্টম ভাব। উৎস মানে সৃষ্টি, উৎপত্তি। অষ্টম ভাব হচ্ছে দ্বাদশ ভাবের নবম ভাব। নবম মানে হচ্ছে ভাগ্য, পুষ্টি। এই জন্য দেখেন আমরা দ্বাদশ থেকে আমরা বিচার করি চিকিৎসা ব্যবস্থা, হসপিটাল, ব্যয়, ডিপোজিট বিচার করি। অষ্টম ভাব ডিপোজিটের উৎস ভাব। ডিপোজিটের উৎস ভাব অর্থাৎ
আপনি যে টাকাটা ডিপোজিট দিচ্ছেন, আপনি যে টাকাটা ডিপোজিট করছেন, সেই টাকাটা এলো কোথার থেকে? অষ্টম থেকে। আপনি কোনো কিছু শপিং করতে গিয়ে তো ব্যয় করবেন, সব ব্যয়ের চিন্তা ভাবনাটাও অষ্টম ভাব থেকে আসবে। যাদের অষ্টম ভাব ভালো তারা খুব সহজে ব্যয় করতে পারে। আপনার ব্যয়ের ধরনটা এসেছে অষ্টম ভাবের থেকে। আপনি দেখবেন মিলবে। সাধারণত দ্বাদশ ভাবে যে সমস্ত গ্রহরা অবস্থান লাভ করে, অষ্টম ভাবে তাদের মিত্র গ্রহরা থাকে। একটা মিত্রতার গন্ধখানে পাওয়া যায়। যা হোক, আমি আজকে আলোচনা করেছি অষ্টম ভাব বিভিন্ন লগ্ন সাপেক্ষে কিরকম ভূমিকা পালন করে।